আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং তথ্যভিত্তিক প্রমাণস্বরূপ, হ্যাঁ, মুখের কথা নয়, ওরকম কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবে যে আদৌ কি আসলে বাংলাদেশ সেই শ্রমবাজার ক্রোয়েশিয়াতে বন্ধ হয়ে গেছে কিনা এবং ব্লক করে দিয়েছে কিনা, এটা আসলে কতটুকু সত্য এবং কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু সত্যের কাছাকাছি, এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ বিস্তারিত। যেহেতু এটা নিয়ে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীদের মধ্যে বিশাল পরিমাণ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং মানুষ অনেক বেশি হতাশ এবং অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। বিভিন্ন দেশে ঘুরে ঘাড়ে, বিভিন্ন এজেন্সিতে ঘুরে ঘুরে যারা দীর্ঘদিন সময় নষ্ট করার পর শেষ পর্যন্ত আশাবাদী ছিল যে হ্যাঁ, এবার আমরা ক্রোয়েশিয়াতে যাব, যেহেতু ক্রোয়েশিয়াতে খুব ভালো বিষয় হচ্ছিল। তো এই মুহূর্তে হঠাৎ করে যখন এই অবস্থা, তো হঠাৎ করে একটা খবর চাউর হয়ে গেল যে হ্যাঁ, ক্রোয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য ব্লক হয়ে গেল। যে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে খুব করে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে। তো অনেকে আমাকে বলছে যে ভাই, এই বিষয় নিয়ে আসলে আপনি বস্তুনিষ্ঠ একটা নিউজ দেন, আসলে ঘটনা কি। তো তারই প্রেক্ষিতে আমি কিছু তথ্য উপাত্ত একাটা করেছি এবং তারই প্রেক্ষিতে আজকে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কি আদৌ বাংলাদেশিদের ব্লক করে দেওয়া হয়েছে কিনা। তার আগে বলে নিই, আমি আছি হচ্ছে জাগরেবে, পার্ক মার্কসিনির এলাকার পার্কের ভিতরে আর কি, সেখানে যেখান থেকে একটু আগে আপনাদেরকে লাইভে দেখাইছিলাম প্রকৃতিটা। তো আমি একটা নিউজ বের করছি। হ্যাঁ, এটা হচ্ছে 2025 সালের 16ই জানুয়ারি একটা মিটিং হয়েছে জাগরেবে। মিটিংটাতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে উপস্থিত ছিল মিনিস্ট্রি অফ দ্য ইন্টেরিয়র MUP, the Croatian Employers Association HUP, and the Ministry of Labor, Pension System, Family and Social Policy MROSP। এই চারটা অর্গানাইজেশন একত্রিত হয়ে একটা মিটিং করছিল এবং সেখানে তারা মোটামুটি 2022 সাল, 2024 সাল এবং 2025 সাল কি ঘটনা ঘটছে না ঘটছে এগুলি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করছে এবং তারই প্রেক্ষিতে একটা ড্রাফট করছে তারা। মোটামুটি পাঁচটা প্রস্তাবনা তারা ড্রাফট করেছে, যেটা তারা পরবর্তীতে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে এবং সংসদীয় যে কমিটি আছে সেখানে পাঠানো হয়েছে। এটাকে প্রস্তাবনা যেটা পাঠাইছে এটাকে অ্যাপ্রুভ করার জন্য আর কি তারা পাঠাইছে। প্রস্তাবনাতে 5টা প্রস্তাবনা দিয়েছে, তার মধ্যে আমি একটা পড়ব যেটা আমাদের বাংলাদেশিদের জন্য দরকার, সেটা আমি পড়ব। আর বাকিগুলোতে সাধারণত তাদের এখানের নিয়ম নীতি, তারপরে আবাসন সমস্যা বা এমপ্লয়ার যারা আছে, যারা লোকজন নিয়ে আসে আবার আনার পরে তারা খোঁজখবর রাখে না, বেতন বুতন নিয়ে সমস্যা হয়, তারপরে আবাসন নিয়ে সমস্যা হয়, এগুলো নিয়ে আর কি। এগুলো নিয়ে হইলো তারপরে হচ্ছে যে এইখানে যারা এমপ্লয়ার আছে, যারা চাকরি দেয় এবং যারা আসে, তাদের মধ্যকার যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো নিয়ে আলোচনা। 5 নম্বর যেটা, এটা টোটালি হচ্ছে বাংলাদেশিদেরকে নিয়ে, যে বাংলাদেশিদেরকে নিয়ে এটা বলা হয়েছে যে 2024 সালে 13,500 পারমিট ইস্যু করছে বাংলাদেশিদের জন্য। 13,500 ইস্যু করছে। সেখান থেকে বাংলাদেশিরা এই দেশে আসার পর মোট 4,000 রেজিস্টার্ড হয়েছে এই পর্যন্ত, রেসিডেন্স কার্ড পাইছে, অর্থাৎ এখানে আসার পরে পিআর পাইছে, টিআরসি পাইছে মোট 4,000 মানুষ। আর বাকি যে গ্যাপ 9,000 লাপাত্তা। তো তারা এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছে এবং ক্রোয়েশিয়ার বাইরের যেসব দেশ আছে, যেমন আপনার সেনজেনভুক্ত যে অন্যান্য দেশগুলো আছে, সেইগুলোও এটা নিয়ে বিশাল পরিমাণ দিচ্ছে তাদেরকে, যে তোমাদের দেশে এত লোক আসছে, তারা কোথায়? তাদের আসলে কোনো হদিস নেই। তারা কি এই দেশে ঘাপটি মেরে বসে আছে, নাকি তারা অন্য দেশে পালাই গেছে, বা কি, তাদের কোনো হদিস নেই। তো সেই হিসেবে তারা প্রস্তাবনা দিছে বাংলাদেশ থেকে যাতে
নতুন করে আর কোনো লোক এদেশে না আনে, পাশাপাশি বাংলাদেশিদের কোনো পারমিট যাতে ইস্যু না করে, এবং এম্বাসিকে বলে দেওয়ার জন্য বলছে যাতে বাংলাদেশিরা পারমিট ইস্যু হইলেও, যেহেতু পুলিশে এদিক সেদিক করে যদি কেউ পারমিট বের করেও, সেগুলো যাতে এম্বাসিতে যাওয়ার পর ভিসা যাতে না দেয়। ঠিক আছে, এটা হলো একটা প্রস্তাবনা। এটা 16 তারিখে প্রকাশিত হয়েছে। এটা আমার কাছে আসছে একটা পুলিশ স্টেশন থেকে, একটা কোম্পানির মালিক আমাকে পাঠাইছে এটা, যে বললো যে এটা তুমি দেখো, এই অনুযায়ী একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে প্রস্তাবনা, জাস্ট প্রস্তাবনা, এটা এখনো আইন পাস হয়নি, এবং এই আইন পাস হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মিনিমাম মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি এই প্রস্তাবনা পাশ করে ফেলে, যেমন হচ্ছে যে দেশিরা সহ পৃথিবীর যেসব দেশ থেকে এই দেশে শ্রমিক আসে, যেমন নেপাল আসে, ইন্ডিয়া আসে, মিশর আসে, উজবেকিস্তান আসে, ফিলিপাইনের লোকজন আসে এখানে, তো তারা যখন এই দেশে আসে, আসার পরে তারা দেখা গেছে যে এয়ারপোর্ট থেকে ফিরে যায়। অর্থাৎ তারা ইঙ্গিত করতে হইলো যে এই দেশে লোক আনার জন্য অনেকগুলো এজেন্সি আছে, অনেকগুলো কোম্পানি আছে যাদের শুধু লাইসেন্স সর্বস্ব, তাদের আসলে লাইসেন্সের বাইরে আর কিছু নাই। তারা কি করে এই দেশে আনে, লোকজন আনে, আনার পরে এয়ারপোর্ট থেকে কিন্তু ছেড়ে দেয়। যেটা আমি কিছুদিন আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে দেখেন এই দেশে লোক আসে, এসে আমার ফোন যে ভাই আমি আসছি, আমার এজেন্সি আমার ফোন ধরে না, এরপরে আমার মালিক পক্ষ যারা কোম্পানি মালিক তারাও ফোন ধরে না। এগুলোরে আসলে নিয়ন্ত্রণ করার জন্য, যেটাকে সহজ বাংলায় বলা হয় যে সাপ্লায়ার কোম্পানি, লাইসেন্স সর্বস্ব কোম্পানি, জাস্ট খালি ভিসা দিবে, যেটাকে বলে ওরা বি। অর্থাৎ এ হচ্ছে যে এখানে আসবে, এ অপশন, বি অপশন, এই দেশের মালিকরা, এই দেশের এজেন্সির মালিকরা কিন্তু আসলে এগুলো ঠিক করে দিছে, বা কোম্পানি মালিকরা। ওরা বলছে যে এই দেশে অপশন দুইটা, একটা হলো যে আপনার লোকজন এখানে আসবে, কোম্পানি রিসিভ করবে, জেনুইন কাজ করবে, বেতন পাবে, টিআরসি পাবে, এখানে বসবাস করবে। আর বি অপশন হচ্ছে যে তার শুধু ভিসা হবে, ভিসা হয়ে সে এয়ারপোর্টে আসবে, আর তার কোনো খবর নাই, সে কোথায় যাবে কি করবে তার কোনো আর হদিশ নেই। এগুলো নিয়ন্ত্রণ করা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের লোকজন এসে এখানে থাকে না, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। এর কারণে কি হলো, এই যে দেখেন অন্য অন্য যারা এখন অপেক্ষা করছে, যারা পারমিট পাবে, যারা পারমিটের জন্য বসে আছে, যারা ভিসার জন্য বসে আছে, তাদের জন্য এটা কিন্তু বিশাল পরিমাণে একটা প্রভাব পড়ছে। এই যে প্রস্তাবনাটা ধরে রাখেন, যদি এটা পাশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ ব্লক হয়ে যাবে, এবং বাংলাদেশে কেউ আর আসতে পারবে না এই দেশে। আর যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করি, সবাই দোয়া করবেন এটা যাতে পাশ টাস না হয়। এইটা যদি পাশ হয়ে যায় তাহলে মনে করবেন যে আমাদের কপাল পড়ছে, আর যদি এরকম কিছু না হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এই জন্য অপেক্ষা করতে হবে। এখন এই যে একটা প্রস্তাবনা আসছে, এবং এটা মন্ত্রণালয়ে পাশের জন্য সংসদীয় কমিটির কাছে এটা পাঠাইছে পাশ করার জন্য, এই আইনটা পাশ করার জন্য। এই খবর কিন্তু সারা পৃথিবীতে ছড়াই গেছে, এবং এটাকে বানিয়ে চুরিয়ে এইভাবে সেইভাবে রং সং মাখায়া এমন অবস্থা করছে যে বাংলাদেশ একদম সিরিজনের জন্য ব্লক হয়ে গেছে। বাংলাদেশের লোকজন আর এখান থেকে নেই। অথচ দেখেন এটা একটা প্রস্তাবনা, এখনো কোনো আইনই পাস হয়নি, কোনো খবরই নাই, এদেশে কোনো সরকারি সার্কুলারই হয় নাই, কিচ্ছু হয় নাই, জাস্ট একটা প্রস্তাবনা হয়েছে। আমাদের এরকম কত মিটিং হয় না, মিটিংয়ে কত ধরনের প্রস্তাবনা দেয় না, 80 দফা কর্মসূচি, 30 দফা কর্মসূচি, এগুলো কি বাস্তবায়ন হয়? তো এরকম কিছু আসছে, বাস এটাই কিন্তু সব হয়ে গেছে, এবং এটার প্রভাব কিন্তু বিশাল পরিমাণ পড়ছে। একদম পরিষ্কার শুনে রাখেন, এটার প্রভাব, এই যে সোশ্যাল মিডিয়ায় এরকম প্রচারণা, এগুলোর প্রভাব কিন্তু পড়ে গেছে অলরেডি। আমি কিছুদিন আগের একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে গত 2023 সালের শেষের দিকে লিথুনিয়া কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর কাজ হইতো, এবং আমাদেরও কিছু লোকজন এরকম আমরা ইন্টারভিউর ব্যবস্থা করছি, বিষয় কিন্তু একটা হয় না, ইন্টারভিউর ব্যবস্থা করছি, ইন্টারভিউ নিয়েছে, লিথুনিয়া গভর্নমেন্ট ইন্টারভিউ নিয়েছে। ঠিক ওই সময় কিন্তু বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা কিন্তু এই যে ইন্টারভিউগুলো নেয়, এটা গোপন একটা বিষয়, তাদের মিনিস্ট্রির লোকজন কিন্তু, এবং কি বলে শ্রম মন্ত্রণালয়ের লোক, ইমিগ্রেশনের লোক সরাসরি ইন্টারভিউ নেয়, তো তার ফেস সে দেখায়, এটাকে ভিডিও করে কি করছে, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে, এবং এটা নিয়ে এত পরিমাণ প্রচারণা হয়েছে যে আমরা দেখেন কিভাবে কাজ করি, আমাদের এই দেখেন লোক ইন্টারভিউ দিচ্ছে, এই যে সে লিথুনিয়া যাবে, এই যে দেখেন কি কি প্রশ্ন করা হয়, এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন প্রচার করছে যে একটা সময় দেখছেন না, লিথুনিয়ার কিন্তু মিডিয়াগুলোতে এই প্রচার, এই ইয়েগুলা কি বলে, এই এই সংবাদগুলো কিন্তু প্রচার করছে লিথুনিয়ার মিডিয়াতে, যার ফলে কি হয়েছে, একটু আর বিষয় নেই, এখন কিন্তু লিথুনিয়ার কোনো নাম করতেছে বাংলাদেশ থেকে কিচ্ছু নেই। তার মানে যে বিষয়টা নিয়ে আপনি বেশি লম্পজম্প করবেন, যত বেশি আপনি লাফালাফি করবেন এবং অপপ্রচার করবেন, এগুলো কিন্তু তাদের কানে বা তাদের নজরে কিন্তু চলে আসে। আর এই মুহূর্তে কিন্তু টপ এটা, এবং সোশ্যাল মিডিয়াতে এবং র্যাঙ্কিংয়ে যদি বলা হয় একদম টপে আছে যে বাংলাদেশিদের ব্লগ। তো এই নিয়ে মনে হয় 1000টা ভিডিও তৈরি হয়েছে এই পর্যন্ত, ইউটিউবে, ফেসবুকে, মানে একদম ফাটাই ফেলতেছে। তো এগুলো কি আপনার
মানে আপনার মাথায় কি আসে যে এগুলো কি তাদের কানে আসে না, তাদের নজরে আসে না? আমরা তো ভয় পাইতেছি যে এগুলো যদি ক্রোয়েশিয়ান মিডিয়াতে চলে আসে, তখন দেখবেন যে ঠিকই সত্যি, সত্যি আমাদের কপাল কিন্তু পড়ে যাবে। তো সুতরাং আমরা যারা এজেন্সি হয়ে কাজ করি, আমরা যারা এজেন্ট হয়ে কাজ করি, তাদের লাগাম টেনে ধরতে আমি বলব যে আপনারা এইসব অপপ্রচারগুলো আর করবেন না। জাস্ট এটা একটা অপপ্রচার, শুধু অপপ্রচার না, মারাত্মক লেভেলের অপপ্রচার। এগুলো যদি তাদের কানে আসে ওই লিথুনিয়ার মতো, শেষ পর্যন্ত দেখবেন যে আমাদের সত্যি, সত্যি মিডিয়াতে চলে আসবে এবং ক্রোয়েশিয়াতে পত্র-পত্রিকায় দেখবেন যে এই নিউজ চলতেছে এবং ক্রোয়েশিয়ার টিভিতেও দেখবেন যে এই নিউজগুলো চলে। একটা পর্যায়ে দেখবেন যে ঠিকই সত্যি, সত্যি ব্লক করে দেবে। তো সুতরাং যেহেতু আমরা চোর, আমরা এই দেশে এসে থাকি না, আমাদের অনেক দোষ, আমাদের অনেক সমস্যা, এটা আমাদের সমস্যা। কিভাবে আমরা এই সমস্যা গুলো থেকে উত্তরণ করতে পারবো এবং কিভাবে আমাদের লোকজন এসে এই দেশে থাকবে, কাজ করবে, চাকরি করবে, টিআরসি নিয়ে বসবাস করবে, সেই ব্যবস্থা কিভাবে করব সেটার ব্যাপারে আমরা পাকাপোক্ত কোনো কিছু না করে আমরা এগুলো নিয়ে প্রচার নিয়ে ব্যস্ত আছি। দেখেন ক্রোয়েশিয়ার জন্য কত মানুষ ফাইল জমা দিয়ে বসে আছে, হাজার হাজার মানুষ অপেক্ষা করছে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য। কারো পারমিট আসবে, কারো পারমিট ইস্যু হয়ে গেছে, কিন্তু এইসব দেখেন এগুলো প্রভাব কিন্তু পড়ে গেছে, কিচ্ছু হচ্ছে না এখন, কিচ্ছু হচ্ছে না এখন, পারমিটে বের হচ্ছে না। একে তো শীতের প্রভাব, সবসময় আমরা যেটা বলি যে শীতের সময় কিন্তু পারমিটেরও কমতি থাকে এবং ভিসার ইস্যু খুব কম থাকে, তার মধ্যে আবার এইসব কাহিনী। তাতে কি হয়েছে, এখন দেখেন যে একটা মোটামুটি বড়সড় একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। যদিও এখনো ফাইনাল কিছু না, চূড়ান্ত কিছু না, এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম সার্কুলার নাই, কোনো রকম বিজ্ঞাপন নাই, প্রজ্ঞাপন নাই, কিচ্ছু নাই। তারপরে আমাদের দেশের সকল মিডিয়া, বলবো না সরি, ইউটিউবার এগুলো নিয়ে একদম শেষ করে ফেলতেছে আমাদেরকে, এবং আমাদের যারা স্বপ্ন দেখছে আসার জন্য এই দেশে, তাদের কিন্তু স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবং তাদের আশা আকাঙ্ক্ষার মানে একদম পানি দিয়ে দিচ্ছে। তো এমন অবস্থা থেকে আমি বলবো যে উত্তরণে একটাই উপায়, আমাদের কাছে যাদের ফাইল আছে আমরা তাদেরকে বলবো যে কাজ শিখেন এবং রেডি হন এবং অপেক্ষা করেন যে কি সিদ্ধান্ত আসে সেটার জন্য অপেক্ষা করেন। যেহেতু এখন এই একটা অবস্থা, আমাকে আমাদের কোম্পানি, আমরা যাদের সাথে কাজ করি, তারা বলছে যে দেখো এখন একটু হোল্ড করো, এখন যদি পারমিট বেরও হয় আমরা পারমিট বের করতে পারবো, বেরও যদি হয় জমা করবে, ভিসা দিবে না। অলরেডি নেপালে বাংলাদেশিদের প্রচুর রিফিউজ করতেছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে বাংলাদেশিরা নেপালে রিফিউজ হচ্ছে। তো সুতরাং তোমরা একটু ওয়েট করো, দেখো কি অবস্থা হয়, অপেক্ষা করো। তা না করে লম্পজম্প সারাদিন, বিশ্বাস করেন আমি মোবাইল খুলতে পারি না, সারাদিন এত পরিমাণ মেসেজ আসে, এই লিঙ্ক দেয়, ওই লিঙ্ক দেয়, ওই লিঙ্ক দেয়, ওই লিঙ্ক দেয়, দেখেন কি হয়েছে না হয়েছে। ওরা মনে করছে যে এগুলো আমার কানে আসে না বা আমার নজরে আসে না, আমি অন্ধ, আমি কিছু দেখি না। ইউটিউব এগুলোতে তো সারাক্ষণ আমরা পড়ে থাকি না, যদি আমি এখন ফেসবুকে নাই, ইউটিউবে আমি সবসময় থাকি এবং হোয়াটসঅ্যাপে আমি সবসময় থাকি এবং এই দেশের পত্রপত্রিকাগুলো দেখার চেষ্টা করি। যদি ওরকম কোনো গরম নিউজ দেখি তাহলে এটাকে ট্রান্সলেট করে পড়ার চেষ্টা করি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আসলে সার্কুলার না আসবে গভর্নমেন্টের থ্রুতে যে বাংলাদেশ ব্লক, ততক্ষণ পর্যন্ত আপনার আশা অবশ্যই আছে, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে ধৈর্যের সর্বোচ্চটা আপনারা দিয়ে অপেক্ষা করেন ইনশাল্লাহ, হ্যাঁ, আর বিভ্রান্ত হবেন না, এগুলোকে আপনারা উপেক্ষা করুন। আর পাশাপাশি গতকালকে থেকে আরেকটা সার্কুলার দেখলাম যে ব্যাপক পরিমাণে প্রসারিত হয়ে গেছে এবং আমার কাছে এই পর্যন্ত মেইলেও দেখলাম যে অনেকে মেইল করেছে, যে নেদারল্যান্ডসের একটা সার্কুলার, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের যে দূতাবাস আছে নেদারল্যান্ডসে, সেখানে একটা সার্কুলার পাঠাইছে। সেখানে স্পষ্ট লেখা আছে দেখলাম যে বাংলাদেশিদেরকে নিয়ে মোটামুটি ওই একই কথা, এইটাই যে 13,000 13,500 লোক আসছে এখানে, আছে মাত্র 35 থেকে 4,000 বা 3,000, বাকিগুলা তারা কোথায় গেছে। তো তারা যদি এই দেশে গাপটি মেরে বসে থাকে বা তারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের জন্য চেষ্টা করে বা অন্য কিছু এই ধরনের, মানে তারা আশঙ্কা করতেছে যে এই লোকগুলো নিশ্চয়ই কোনো না কোনো অপকর্মের সাথে জড়িত হবে, এখন হোক বা পরবর্তীতে হোক, তারা এটা নিয়ে আশঙ্কা করছে। যে তো সুতরাং এইসব দেশ থেকে লোকজন যাতে না আনে, এবং এটা যদি বলে যে মিডিয়ার সামনে যদি চলে আসে, ক্রোয়েশিয়ান মিডিয়াতে যদি চলে আসে এবং এটা নিয়ে যদি ব্যাপক পরিমাণে নিউজ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এটা অনেক সমস্যা তৈরি হবে। এই জন্য বাংলাদেশ সরকারের বলছে যে এটা নিয়ে কাজ করার জন্য আর কি, ক্রোয়েশিয়ার সাথে লিয়াজো করার জন্য বলছে তারা। কই ওখানে তো লেখা নাই যে বাংলাদেশ ব্লক হয়ে গেছে, কিচ্ছু নাই এরকম। হ্যাঁ, তবে আপনারা যত বেশি এগুলো নিয়ে চাউর হবেন, সংবাদ প্রচার করবেন, তত বেশি তাদের কানে আসবে, তত বেশি তারা কিন্তু এটা নিয়ে অ্যালার্ট হয়ে যাবে যে আসলে কি, তখন কিন্তু তারা ঠিকই এগুলো একসময় বন্ধ করে দিতে বাধ্য হবে, এটা মাথায় রাখবেন। তো সুতরাং সবর করেন, ধৈর্য ধরেন, এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তই আসেনি। তো সিদ্ধান্ত যেহেতু আসেনি, এখনো আশাহত হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, বরাবরের মতো আমি যেটা বলবো, এই যে অপপ্রচার বলেন, প্রচার বলেন, যেটাই বলেন, তথ্য বলেন, উপাত্ত বলেন, এগুলোর প্রেক্ষিতে কিন্তু এটার প্রভাব কিন্তু পড়া শুরু হয়ে গেছে অলরেডি, এবং এম্বাসিতে ভিসার রেশিও কিন্তু অনেক কমে গেছে। শীতের সময় যেটা হয় সাধারণত তার চেয়ে বেশি কমে গেছে, এবং পারমিট ইস্যু হচ্ছে না। গত শীতেও কিন্তু শীতের সময় এত পরিমাণ পারমিট একদম ইস্যু হয় না এরকম ছিল না। এখন কিন্তু টোটালি দেখা যাচ্ছে যে পারমিট দিতে চাচ্ছে না। কোম্পানি মালিকগুলো অনুরোধ করছে যে আপনারা অপেক্ষা করেন, একটু ওয়েট করেন, আপনারা বাংলাদেশিরা একটু সবর করেন, দেখা যাক কি হয়, কারণ এই ঘটনাগুলো ঘটতেছে।
তো অপেক্ষা তো করতে হবে। মাথায় রাখবেন একটা জিনিস, এই যে এখনকার যে সিচুয়েশনটা, এটা হচ্ছে যে আমি যদি একটা দৃষ্টান্ত দিই, মনে করেন আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপনার চিকিৎসা চলতেছে, আপনি এখনো মারা যান নাই, বাট সংবাদ প্রচারিত হচ্ছে যে আপনি মারা গেছেন, আপনার কুলখানি হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো মানুষকে হাসপাতালে ভর্তি হলে সব মারা যায় নাকি? এটা একটু মাথায় রাখবেন এবং স্বাভাবিকভাবে মাথা খুলে তারপরে চিন্তা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবকিছু নিয়ে একদম চূড়ান্ত পর্যায়ে চিন্তা ভাবনা করবেন না। বলেছে, তোমাকে কি বলেছে, আমার কান নিয়ে গেছে কে, কানে ধরে দেখবেন যে কানটা আছে কিনা, ঠিক আছে? যখন সার্কুলার আসবে ক্রোয়েশিয়া ব্লক, এটা সবাই দেখতে পাবে। আকাশে যদি চাঁদ উঠে, এটা কি কেউ না দেখে নাকি? সূর্য উঠে, এটা কেউ অস্বীকার করতে পারবে যে সূর্য উঠে না আজকে? আপনি বললে হবে নাকি সূর্য উঠে গেছে, এই যে সূর্য আসে, এটা সবাই দেখবে। তো সুতরাং এটাকে অস্বীকার করার তখন কিছু থাকবে না। যদি ব্লক হয়ে যায়, সবার জন্য ব্লক হয়ে যাবে, ঠিক আছে? রেজাউল করিমের কাস্টমারদের জন্য ব্লক হয়ে গেছে, অমুকের কাস্টমারের জন্য ব্লক হয় নাই, এরকম না, সবার জন্য ব্লক হয়ে যাবে। তো সুতরাং সবসময় পজিটিভ চিন্তা আপনার মাথায় রাখবেন। যদি হয়, হয়ে যাবে, তখন দেখা যাবে। কিন্তু এখনই আন্দাজি কিছু হয় নাই, এখন তো চিন্তা করার কোনো কারণ নেই। বিয়ে হওয়ার আগে আপনি বাচ্চা কাচ্চার চিন্তা, বাচ্চার পড়ালেখার চিন্তা, তারপরে বাচ্চার মুসলমানি চিন্তা নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন, বাসা ভাড়া, আয় রোজগার কেমনি, এগুলো কোনো কথা হলো নাকি? মাথাটাতে একটু ঠান্ডা রাখেন, একটু চিন্তা ভাবনা করেন এবং যেটা করবেন চিন্তা ভাবনা করে এবং বাস্তবতা নিরিখে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? এবং যদি এরকম কোনো দিক নির্দেশনা আসে, সিদ্ধান্ত আসে, সার্কুলার আসে, আমি সবার আগে জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? যদি এরকম কিছু হয়, ইউরোপে যাওয়ার স্বপ্ন তো সবার নষ্ট হয়ে যাবে না। অবশ্যই আমরা বিকল্প ব্যবস্থা বের করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে যদি ক্রোয়েশিয়া একদম ব্লক হয়ে গেছে বা ক্রোয়েশিয়া আর হবে না, তাহলে আমাদের এখন অন্যান্য অনেক দেশ আবার তৈরি হয়ে যাবে। যেমন আপনার পোল্যান্ডে যখন প্রচুর পরিমাণে কাজ হইতো, তখনই কিন্তু আমরা আশাবাদী ছিলাম না যে হারে কোন দেশে যে কী করি না করি। তখন কিন্তু ঠিকই রোমানিয়াতে ব্যাপক পরিমাণ কাজ হয়েছে। আর রোমানিয়ার পরে একসময় ক্রোয়েশিয়াতে ব্যাপক পরিমাণ কাজ হয়েছে। ক্রোয়েশিয়াতে এত পরিমাণ কাজ হয়েছে 2024 সালে, কি বলবো, এই 2025 সালে তার ডবল হওয়ার কথা ইনশাল্লাহ। তো এখন তো মাত্র শুরু হয়েছে ভাই, জানুয়ারি মাস চলে, এবং জানুয়ারি আজকে মাত্র 26 তারিখ। এই শীত, ভয়ানক শীত। এই সময় আমি বারবার বলি যে দেখেন, এই শীতের সময় এমনিতে কাজ কম থাকে, রিফিউজ থাকে, রেশিও কম থাকে, তার উপরে এই বাড়তি ঝামেলা, উটকো ঝামেলা। তো এই সব কিছু মিলিয়ে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি মার্চ মাস পর্যন্ত একদম সবর করেন। এখন যদিও কে জানি একদম বলছিল কালকে আমার যে ভাই, পুলিশ স্টেশনে যদি একটু ঘুষ দিয়ে হইলো আমার পারমিটটা যদি বের করা যায়। আরে ভাই, আপনি পারমিট দিয়ে কি করবেন? জমা দিলে তো আপনি রিজেক্ট হবেন। আমি যে পারমিট বের করবো, আমাকে টাকা দিতে হবে না? আপনি তো বলবেন যে ভাই, আপনি তো পারমিট দিয়েছেন, আপনার তো ভিসা রিফিউজ হয়ে গেছে, কিসের টাকা আবার, কিসের টাকা কেটে রাখেন? তো সুতরাং এইসব ফাইজলামি করার সময় না আসলে, ঠিক আছে? একটু সবর করেন, ধৈর্য ধরেন, দেখেন ইনশাল্লাহ। যেহেতু পরিস্থিতি এখন খুবই গরম, হ্যাঁ, এই শীতের সময় যেহেতু পরিস্থিতি একটু গরম হয়ে গেছে, একটু সবর করেন ইনশাল্লাহ, দেখা যাক ইনশাল্লাহ। মার্চ মাসটা পর্যন্ত অপেক্ষা করেন সবাই, তার আগে আল্লাহ চাইতে এগুলো সব সমাধান হয়ে যাবে। তবে রাষ্ট্রীয় পর্যায়ে যদি সরকার টু সরকার যদি এগুলো নিয়ে কথাবার্তা বলে, তাহলে হয়তো এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি বলি যে ভাই, সমাধান করে লাভটা হবে কি? ধরেন ভিসা দিবে, আবার আপনি এই দেশ থেকে এসে আবার আপনি পলাইবেন, তো আবার এই একই ঘটনা ঘটবে, ঠিক আছে? আবার তারা বলবে যে না না, বাংলাদেশ থেকে ছুট নেওয়া হবে না। আমি এই প্রস্তাবনাগুলা, যে সার্কুলারটা আসছে, এই সার্কুলারটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ইংলিশটা মেনটা আপনারা এটা পড়বেন, ঠিক আছে? যে যার মতো আন্দাজে অনুবাদ করে প্রচার করেন না, এটা পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন যে বাংলাদেশিদের প্রতি তারা কতটা বিশাল পরিমাণ অসন্তুষ্ট বাংলাদেশিদের প্রতি। তারা বলছে যে বাংলাদেশ থেকে তোমরা লোকে নিও না, বরং যেহেতু বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া যাইতে হয়, নেপালে যাইতে হয়, ওদের এম্বাসি নাই, আরও অনেক সমস্যা, ওরা উৎসাহ দিছে এমপ্লয়ারদেরকে যে তোমরা ওই বিকল্প ব্যবস্থা করো। যেমন উজবেকিস্তানের লোক আনো, ওইখানে এম্বাসি থাকতে পারে, তোমরা কাতার থেকে লোক আনো, ওইখানে এম্বাসি আছে, তোমরা ফিলিপাইন থেকে লোক আনো, নেপাল থেকে নাও, ইন্ডিয়া থেকে নাও, তোমরা মিশর থেকে লোক নাও, হ্যাঁ, কারণ ওইগুলো প্রসেসিং সময় কম লাগে। বাংলাদেশিদের একটা পারমিট আসে, সেটা নিয়ে আবার আপনাকে ইন্ডিয়া যাইতে হয়, নেপাল যাইতে হয়, বসে থাকতে হয়, মাসের পর মাস অপেক্ষা করতে হয়। তো তাদের লোক দরকার, ধরেন সিজন শুরু হয়েছে মার্চ মাসে, লোক দরকার তাদের এপ্রিলে, আপনার পারমিট ইস্যু করছে ফেব্রুয়ারিতে, আপনার লোক আসতে হইলে অক্টোবরে, নভেম্বরে, তো সমস্যা না। তো এই জন্য তারা উৎসাহ দিচ্ছে যে বাংলাদেশ থেকে তোমরা অ্যাভয়েড করো, হ্যাঁ, বাংলাদেশকে স্কিপ করো, অন্য দেশ থেকে তোমরা লোক নেওয়ার চেষ্টা করো। অলরেডি ধরেন ওরা উজবেকিস্তান থেকে লোক নিচ্ছে, এবং মিশর থেকে তো আগে থেকে নিচ্ছে, নেপাল থেকে নিচ্ছে। বিকল্প হিসেবে তারা এইখানে দেখলাম যে আসলে মানুষগুলো, কোম্পানির মালিকগুলো দেখলাম যে নেপালিদের প্রতি খুবই প্লিজড, এবং ফিলিপাইনিদের প্রতি খুব প্লিজড। তবে মিশরি আর বাংলাদেশিদের প্রতি একটু বিরক্ত। মিশরের মাইলসা, হ্যাঁ, চোর, কামসোর। তবে পলায় না তারা, কামসোর, অলস, দেখেন না একটা মোটা মোটা কিরকম বসে থাকে, কাজ করে না, শুয়ে থাকে, সব না আবার কিছু কিছু। আর বাংলাদেশিরা তো খালি পলায়,
ঠিক আছে? আর বাংলাদেশী যারা এখানে আছে, কাজ করছে তারা কিন্তু বেশ ভালো আছে, মোটামুটি ভালোই আছে। অনেকে আবার হা হুতাশ করে, "ও সারাদিন পরিশ্রম করে। তোকে তোমারে বসে, বসে এখানে কে খাওয়াইবো?" অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে এবং একটা দেশে এসে সেই দেশের পরিবেশের সাথে মানাইতেই তো ৬ মাস সময় লেগে যায়। আমি দেখেন না এখনো বাংলাদেশে আমি শুধু ঘুমাই। আমি টাইমিংটাই এখনো শেষ করতে পারি না। এখন দেখেন যে কয়টা বাজে? এখন দেখেন সময় হলো এই দেশের সময় হলো ৪টা ৮, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯টা ৮ বেজে গেছে বাংলাদেশে এখন অলরেডি। তো ধরেন একটু পরে আমার দেখবেন যে ঘুম চলে আসছে। অথচ এখানে ৪টা বাজে। কারণ বাংলাদেশের সময়ের সাথে এখনো আমি হইতে পারি নাই। টাইমের সাথে এখন অ্যাডজাস্ট হইতে পারি নাই বা এই দেশের টাইমের সাথে আমি এখনো অ্যাডজাস্ট হইতে পারি নাই। ৪টা বাজে আমি এখনো নাস্তাই করি নাই। খিদেই লাগে না। এমন একটা অবস্থা। আর খিদা লাগবে কিভাবে? মোবাইলে খুলতে পারি না। ভাই দেখেন তো এটা কি হইছে? দেখেন তো ভাই এটা কি হইছে? দেখেন তো ভাই এটা কি হইছে? এই যে একটা কি পাগল পারা অবস্থা ভাই। মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। ভাই আপনি তো ইউরোপ যাবেন না? মানে ইউরোপ তো আসবেন আপনি। ক্রোয়েশিয়া বন্ধ হয়েছে তো কি হয়েছে? ২৭ টা দেশ আছে, ২৮ টা দেশ আছে। কোন না কোন দেশে আপনার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মানুষ কি সার্বিয়া থেকে এসে ক্রোয়েশিয়া সহ অন্যান্য দেশে যায় না? মানুষ কি কসোভোতে এসে অন্যান্য দেশে যায় না? মানে একটা দেশ বন্ধ, যদিও বন্ধ হয় নাই। সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা আপনারা এখনো বন্ধ করে দিয়েছেন। নিজেরাই বন্ধ করে দিয়েছেন। এখনো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করে দিয়েছেন। আপনার আব্বা হসপিটালে ভর্তি। এখনো মারা যায় না, আপনি মেরে দিয়েছেন। কুলখানি করে ফেলছেন। তো এরকমটা করলে কিভাবে কি হবে ভাই বলেন? এত অস্থির হলে তো চলে না। সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বিদেশ হচ্ছে একটা সবরের খেলা। আপনি মিডল ইস্টে যাইতে তো এখন অনেক সময় লেগে যায়। তো সেই জায়গাটা ইউরোপের দেশ এবং বাংলাদেশ এত কলঙ্ক আমাদের, এত বদনাম আমাদের। হ্যাঁ? আমরা এত খারাপ, আমরা এত পরিমাণ বদমাইশ। তো আমাদের সমস্যাগুলা তারা চিহ্নিত করে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা আর বাংলাদেশ থেকে লোক নিব না। যদি এই সিদ্ধান্ত ঠিকই চূড়ান্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তার মানে এই না যে এইটা বন্ধ হইছে আর সারা পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এরকম না, কিছু না। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। কি হয় দেখা যাক। যেহেতু সারা পৃথিবীতে নিয়ম ছড়াই গেছে যে হ্যাঁ, বাংলাদেশ বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি এটাই ধরে রাখেন, অপেক্ষা করেন। আর আমি যেহেতু বললাম, এতদিন কিন্তু আমি এগুলো নিয়ে কোনো কথাই বলি নাই। আমি বারবার একটা কথাই বলছি, ভাই বন্ধ হয় নাই। আসলেই বন্ধ হয় নাই। ঠিক আছে? এটা একটা নিউমার, তবে সত্যের খুব কাছাকাছি। ঠিক আছে? সত্যের খুব কাছাকাছি। এই যে নিউজগুলো ছড়াচ্ছে, এগুলো কিন্তু সত্যের খুব কাছাকাছি। সত্য না। অর্থাৎ তার প্রমাণটা আজকে আমি দিলাম এবং এই যে প্রজ্ঞাপনটা আসছে, বিজ্ঞাপনটা আসছে, এই যে প্রস্তাবনা যে এটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিব। আপনারা পড়বেন সেটা। ভালো করে পড়বেন। এখানে সব দেখবেন আপনারা। বাংলা ট্রান্সলেট করে দেখবেন যে বাংলাদেশে তারা কি অবস্থা রাখছে। তো আমি এখনো বলি যে ইনশাআল্লাহ আমি আশাবাদী ২০২৪ সালেও কিন্তু অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেগুলো পরে বাস্তবায়ন হয়নি এবং অনেক প্রস্তাবনা ছিল যেগুলো পরে বাস্তবায়ন হয়। তো এরকম হয়তোবা এটাও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আমি আশাবাদী ইনশাআল্লাহ। সবাই দোয়া করুন যেন এটা না হয়। তবে কি লাভ হবে? আপনি তো এসে আবার এখান থেকে এসে পালাবেনই। তো একটা সময় না একটা সময় তো ঠিকই আসলে বন্ধ হয়ে যাবে। তো আমি বলব যে যদি আল্লাহ না করুক আমাদের কোনো সমস্যা তৈরি না হয় এবং হবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এখনো রিকোয়েস্ট করি। সবসময় আমি একটা কথাই বলি, ভাই পলাইয়েন না ভাই। এইখানে এখন অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে এই ক্রোয়েশিয়ার মতো দেশে। অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে। যারা এই ক্রোয়েশিয়াতে এসে বিভিন্ন দেশে পলাইছে, যেমন ফ্রান্সে গেছে, ইতালিতে গেছে, জার্মানিতে গেছে। তারা এখন ওইখানে টিকতে পারতেছে না। তারা রিকোয়েস্ট করতেছে, ভাই বাংলাদেশে ক্রোয়েশিয়াতে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন। অনেকে আমাকে এখন নক দিচ্ছে। তো ওই সময় তো তারা আসলে বেশি আয়ের বা বেশি ইনকাম করবে সেই উদ্দেশ্যে কিন্তু তারা পলাইছিল। বা এখানে এসে হঠাৎ করে একে তো গরম ছিল তখন এবং এখানে কাজকামগুলো অনেক কঠিন। তো অ্যাডজাস্ট করতে পারে নাই। আরামপ্রিয় মানুষ, কনস্ট্রাকশনের কাজ কেমনে করি আমরা? থাকে নাই আরকি। অথচ একটা জিনিস চিন্তা করেন যে আপনার যখন পারমিট আসে, আপনার ভিসা হওয়া পর্যন্ত আপনার কিন্তু পারমিটের মেয়াদ ৬ মাস অতিবাহিত হয়ে যায় এবং ভিসা যখন আপনি পান, ফ্লাইট দিতে দিতে আরো ১ মাস। অর্থাৎ আপনি যখন এসে পৌঁছাবেন আপনার ভিসার মেয়াদ থাকে মাত্র ৫ মাস। এই ৫ মাসে টিএসসি নিয়ে কি আপনি ৫ মাস টিকতে পারেন না? তাতে কি হয় জানেন? আপনি যদি এই ৫ টা মাস টিকতে পারেন তাহলে কিন্তু আপনার পিছে যারা অপেক্ষা করছে, এই যে যারা এখন হা-হুতাশ করছে যে ভাই কি হবে আমাদের কি হবে না নাকি? তাদের কিন্তু কাজগুলো খুব অনায়াসে হয়ে যেত। জানেন? শুধু আপনাদের খামখেয়ালি কারণে এবং আপনাদের বাজে স্বভাবের কারণে এবং আপনাদের কি বলবো এটা? অতি লোভের কারণে যে এই দেশে ইনকাম কম, আমরা অন্য দেশে যেয়ে বেশি ইনকাম করব। এগুলোর কারণে মূলত এখন দেখেন এই সংকটের মধ্যে সবাই পড়তে হইল। ঠিক আছে? আর আমরা যারা এজেন্সি আছে আমাদেরকে টেনশনে মানে আমাদের চুল ছিঁড়ার মতো অবস্থা। সারাক্ষণ শুধু এই একটাই কথা, ভাই বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আরে বন্ধ হয়েছে তো আপনার কারণে মিয়া। এবং আপনি যে আসবেন আপনি আমাকে বলেন যে, "ভাই আমি জীবনেও যাব না।" আপনার মনেই আছে যে আপনি এয়ারপোর্ট থেকে পলাইবেন। ঠিক আছে? তো এইভাবে যারা পলাবে আস্তে, আস্তে দেখবেন যে ক্রোয়েশিয়া হুমকির মুখে, একটা সময় রোমানিয়া দেখবেন যে নাই, এবং বুলগেরিয়া দেখবেন যে নাই। বুলগেরিয়া যদিও কনসুলেট-টনসুলেট বাংলাদেশে চলে আসছে, ওরা এখান থেকে হয়তো চালু করে দিবে ইনশাআল্লাহ খুব দ্রুত। তারাও যখন দেখবে যে না বাংলাদেশ তো ক্রোয়েশিয়া এসে এই কাহিনী করতেছে, তখন তারাও দেখবেন বন্ধ করে দিচ্ছে। তারপরে আপনি যাবেন কোথায়? আবার সৌদি আরব ঘুরতে হবে, জানেন?
তো এই জন্য বলবো যে ক্যারেক্টারটা একটু ঠিক করেন। বাংলাদেশিদেরকে এত অপছন্দ কেন করবে? আমরা কি মানুষ না? আমাদের ভিতরে কি মমতাবোধ না? আমরা কি পরিশ্রমী না? আমরা কি কাজ করতে জানি না? অবশ্যই আমরা পরিশ্রমী, আমরা অবশ্যই কাজ করতে পারি। কিন্তু এই যে বাজে স্বভাবগুলোর কারণে কিন্তু আমরা সারা পৃথিবীতে কলঙ্কিত হচ্ছি এবং কালার হচ্ছি। তো যাই হোক, আজকে আপনাদের কোনো কোশ্চেনের ইয়েটি আমি নিলাম না। যেহেতু আমি শুরুতেই বলছিলাম যে ভাই অনেক বড় একটা ভিডিও হবে এবং অনেকগুলো তথ্য থাকবে। তো মূল কথা যেটা, সেটা আমি আবারও বলি যে ৪টা মন্ত্রণালয়, এখানে ৩টা মন্ত্রণালয় আর হচ্ছে একটা যে এই দেশের যারা লোকজন আনে আরকি, এমপ্লয়ারদের যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন মিলিয়ে মোট ৪টা প্রতিষ্ঠান তাদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করছে। বৈঠক করে এই যে এই প্রস্তাবনাটা পেশ করছে, সেখানে ৫টা প্রস্তাবনা তারা দিয়েছে। প্রত্যেকটার মধ্যে আসলে কিন্তু বাংলাদেশ টাচ আছে এবং এই দেশের মালিকদের যে বাটপারি, এগুলো এখানে উল্লেখ করা আছে, হ্যাঁ? ইভেন বাংলাদেশ থেকে নেপালিদের টুকিটাকি সমস্যাগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তো এখন থেকে আসলে এ এই বাংলাদেশ না, শুধুমাত্র পৃথিবীর যেকোনো দেশ থেকেই ক্রোয়েশিয়াতে লোকজন আসবে, তাদেরকে অনেক বেশি নজরদারির মধ্যে রাখা হবে এবং তাদের পারমিট ইস্যু করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ যাচাই বাছাই করা হবে, হ্যাঁ? তো সুতরাং এই সব কিছুই এই ইয়েতে আছে, প্রস্তাবনাতে আছে। আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা পড়বেন ইনশাল্লাহ। পড়ার পরে যদি মনে করেন যে হ্যাঁ, আমাকে সংশোধন হওয়া উচিত, আমার ক্যারেক্টার ঠিক করা উচিত, তাহলে আপনি সংশোধিত হয়ে যাবেন। আর আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করবেন, বরাবরের মতো সবসময় দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাদেরকে হেফাজত করে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্ন, সেটা যাতে বাস্তবায়ন হয়, অর্থাৎ বাংলাদেশিদেরকে যাতে ব্লক না করে, ঠিক আছে? এটা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর যদি দেখবেন যে একদম মার্চ পর্যন্ত একটা সার্কুলার হয়ে যায়, বা আগেও যদি সার্কুলার হয়ে যায় যে না, বাংলাদেশের প্রতি সকল নিষেধাজ্ঞা আমরা উঠাই নিলাম, বা বাংলাদেশের প্রতি আমাদের কোনো বিরূপ নাই, বা যদি সার্কুলার নাও আসে, তাহলে ধরে নেবেন যে হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আর যদি সার্কুলার আসে যে হ্যাঁ, বাংলাদেশের ব্লক, তাহলে আমি আপনাদেরকে জানাই দেবো যে হ্যাঁ, বাংলাদেশের ব্লক। তার আগে এইসব বং প্রশ্ন এগুলো নিয়ে আমার সামনে আর আসবেন না, দয়া করে। আমাকে একটু শান্তিতে থাকতে দেন, নিজেরও একটু শান্তিতে থাকেন, ঠিক আছে? আর এই যে প্রস্তাবনা যেটা দিছে, আর এই 4টা অর্গানাইজেশনের, এটা আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা, 5 মিনিট হয়ে গেছে। আপনাদের কোনো প্রশ্নই আজকে পড়িনি আমি। অনেকেই দেখছেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এবং আমি আবারও বলবো যে তথ্য বিভ্রাটে ভুগবেন না এবং ভুয়া তথ্যে বিভ্রান্ত হবেন না এবং নিজে থেকে কষ্টের মধ্যে রাখবেন না, আর আমাদেরকেও কষ্ট দিবেন না। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আমি এখন কোথায় দাঁড়িয়েছি একটু দেখাই। এই যে পার্ক মার্কসিমিরের ভিতরে একটা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি, দেখছেন? সব গাছরা একদম ভরপুর। এই দৃশ্যগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে, যদি একটু মানুষ হন আর কি। আবার বলবেন যে ভাই, বান্দরবান খাগড়াছড়ি কি গাছের অভাব আছে নাকি? গাছ দেখার জন্য যাবো নাকি এই না সেই না, হ্যাঁ? এটা হইলে আবার ভিন্ন কথা। আমি বলবো ভাই, যারা পরিশ্রমী, তারা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, তাদের কাজের অভাব নাই, তারা কাজ করতে পারবে, তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আর যারা কামচোর, বাটপার, আলসা, তারা আসলে কোথাও কাজে লাগবে না। তারা সব সময় এটা ভালো না, ওইটা ভালো, ওইটা ভালো না, এটা ভালো। তারা শুধু যাচাই বাছাইয়ের মধ্যেই থাকবে এবং অপশন খুঁজতে থাকবে, হ্যাঁ? এটা করবো না, ওইটা করবো এসে। আমি বলবো কাজ শিখেন, হ্যাঁ? যেই দেশে যান না কেন, আপনি কাজ শিখেন। কাজ শিখলে আর কাজ দেখলে আপনাকে ভয় পেতে হবে না, আপনি আর ভয় পালাবেন না, হ্যাঁ? বা পালানোর কথা চিন্তা করবেন না, কাজ শিখবেন। আর সর্বশেষ একটা কথা বলবো, এই যে ক্রোয়েশিয়ার যেসব সাপ্লায়ার কোম্পানিগুলো আছে, এগুলা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে আর থাকবে না। এগুলার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তোমার লোকের দরকার নাই, তুমি লোক এনে ছেড়ে দাও এয়ারপোর্টে, আর আমাদের বাংলাদেশি ভাইরা এসে বিপদে পড়ে। আমি কি বলবো ভাই, বাংলাদেশ থেকে আমাকে অনেকে প্রস্তাব দেয় এরকম যে ভাই, আমার কোনো কাজের দরকার নেই, জাস্ট ভিসাটা দেন, আমি এসে অন্য দেশে পালাই যাব, বা আমার ফ্রান্সের লোক আছে, আমার ইতালিতে লোক আছে, আমি ওইখানে চলে যাবো। এই প্রস্তাবনাগুলো আপনারাই দেন আমাকে, ভাই আমাকে শুধু ভিসা দেন। তো এই প্রেক্ষিতে তো আসলে মূলত এই সাপ্লায়ার কোম্পানিগুলো না, তো ওরা তো এইটাই করে। তো এটা করার ফলে এখন দেখছেন কি অবস্থা, লোক আসে কিন্তু লোক টিএসসি নেয় না, তাহলে এগুলো যায় কোথায়? এই হলো সমস্যা। এই সমস্যাগুলো তো আজকে থেকে না, এগুলো অনেক দিন হয়েছে যে এইভাবেই চলতেছে বাংলাদেশিদের। তো এগুলো আসলে কন্ট্রোল করা উচিত, আমাদেরকে সংশোধিত হওয়া উচিত। এবং সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে, এই ধরনের এই নিষেধাজ্ঞাটি থেকে এগুলো যাতে আমাদেরকে না স্পর্শ করে ইনশাল্লাহ। এবং রিয়েল যে আপডেটগুলো আসবে, আমি চেষ্টা করবো এগুলো আপনাদের সামনে তাৎক্ষণিক নিয়ে আসতে ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করছি। আশা করছি এই ভিডিওটা লম্বা হলেও আপনারা একটু দেখবেন এবং আমার এই ভিডিওতে যে মেসেজগুলো দিয়েছি সেগুলো একটু পর্যালোচনা করবেন। আশা করছি নিজেও শান্তিতে থাকতে পারবেন, আমাদেরকেও শান্তিতে রাখতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। সবার স্বপ্ন পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।